আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একটা দারুণ গল্প, ফারিস্তা। গল্পটি লিখেছেন গালিব আবরার ভাইয়া। গল্পটা শুনে জানাতে ভুলবেন না কেমন লাগলো। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করি। আমরা জিন জাতি। পৃথিবীতে মানুষের আগে আমাদের আধিপত্য বিস্তার ছিল। আমাদের পূর্বপুরুষদের ভুলের জন্য আমরা পৃথিবী থেকে বিতাড়িত হয়েছিলাম। সৃষ্টি জগতের মাঝে তিনটা সৃষ্টি সবচেয়ে উপরে। এক হলো মানুষ, যাকে সৃষ্টির সেরা জীব বলা হয়েছে। দুই হলো জিন জাতি, মানে আমরা। আর তিন হলো ফেরেশতা কুল। এই তিন সৃষ্টি তিনটা ভিন্ন ভিন্ন উপাদানে সৃষ্টি করা হয়েছে। মানুষ এসেছে মাটি থেকে, জিন এসেছে আগুন থেকে, আর ফেরেশতা নূর বা আলো থেকে। তবে ফেরেশতাদের কোনো নিজস্ব ইচ্ছে শক্তি না থাকলেও মানুষ এবং জিনদের নিজস্ব ইচ্ছে শক্তি আছে। আমরা চাইলে আমাদের জীবনকে ভুল পথেও পরিচালনা করতে পারি, আবার সঠিক পথেও পরিচালনা করতে পারি। ভুল করা আমাদের বৈশিষ্ট্য, তবে ভুলের শাস্তি হওয়াটা আবশ্যক। আর আমি এই মারিচ সম্প্রদায়ের সকল জিনদের রানী, তাই আমার দায়িত্ব তোমাকে তোমার ভুলের প্রাপ্য শাস্তি দেওয়া। কথাগুলো বলছিল মারিচ জিন সম্প্রদায়ের রানী সিলভিয়া। তার সামনে হাতে পায়ে শিকল বাঁধা এক অপরূপ সুন্দরী মেয়ে মাথা নিচু করে অপরাধীর মতো দাঁড়িয়ে আছে। তার নাম ফারিস্তা। ফারিস্তার কোনো এক ভুলের শাস্তি দেওয়ার জন্য আজকের এই বিচার বসানো হয়েছে রাজদরবারে। রানী সিলভিয়া তার ফলদানি থেকে আঙুর মুখে দিয়ে বলল, ফারিস্তা, তুমি কি তোমার ভুল স্বীকার করছো? ফারিস্তা মাথা তুলে একবার পাশে তাকালো। সেখানে একটা মেয়ে মলিন মুখে দাঁড়িয়ে আছে। মেয়েটা মাথা নাড়িয়ে ইশারা দিল, স্বীকার করো না এটা। কিন্তু ফারিস্তা মুচকি হেসে রানীর দিকে তাকিয়ে বলল, আমি স্বীকার করছি আমার অপরাধ। আপনি আমাকে যেই শাস্তি দিবেন আমি মাথা পেতে নেব। পাশে মেয়েটার চোখে পানি টলমলো করছে। সে কোনোভাবেই চাইছিল না ফারিস্তা এটা স্বীকার করে নিক। রানী সকল সভা সদস্যদের উদ্দেশ্যে বললেন, তাহলে সবাই তো শুনলেন ফারিস্তা নিজের মুখে তার ভুল স্বীকার করেছে। তাকে কি শাস্তি দেওয়া যায় আপনারা পেশ করতে পারেন? একজন উঠে বলল, এই মেয়েকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হোক। আরেকজন বলল, একে রাজমহলের চাকরানি করে রাখা হোক। আরেকজন বলল, এই মেয়ের জিহ্বা কেটে ফেলা হোক। রানী কারো রায় শুনেই তেমন খুশি হলো না। অবশেষে এক বুজুর্গ জিন উঠে বলল, রানী সাহেবা, আমার মতে ফারিস্তাকে শাস্তিস্বরূপ সেখানেই পাঠিয়ে দেওয়া হোক যেখান থেকে এই ভুলের শুরু হয়েছিল। অবশ্যই তার সকল শক্তি কেড়ে নিয়ে তাকে একজন সাধারণ মানুষ হিসেবে পৃথিবীতে পাঠানো হোক, যাতে সে তার ভুল শুধরে আবার একজন পাপমুক্ত জিন হয়ে ফিরে আসতে পারে। রানী এবার খুশি হলো তার রায় শুনে। রানী ঘোষণা দিল, ফারিস্তাকে আগামীকাল সকালবেলা পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হবে। আজ রাতে তার সমস্ত শক্তি ছিনিয়ে নেওয়া হবে। এটাই আমার রায়। রায় শুনে ফারিস্তা চুপ থাকলেও পাশে থাকা মেয়েটার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। সে দৌড়ে গিয়ে ফারিস্তাকে জড়িয়ে ধরল আর বলতে লাগলো, কেন এটা করলি? শাস্তি তো আমার পাওয়ার কথা ছিল। ফারিস্তা একটু হেসে মেয়েটার কানে ফিসফিস করে বলল, ধুর পাগলি, তুই আর আমি কি ভিন্ন নাকি? একজন শাস্তি পেলেই হয়। আর শুন, আসল সত্যটা যেন কেউ কখনো না জানতে পারে, তাহলে আমাদের মৃত্যু নিশ্চিত। মেয়েটা বলল, কথা দিলাম কেউ জানবে না। আমি তোর জন্য অপেক্ষা করব। আমি জানি খুব তাড়াতাড়ি তুই ফিরে আসবি। ফারিস্তা অদ্ভুত একটা হাসি দিয়ে বলল, আমি ফিরে আসবো রানী হয়ে। মেয়েটাও একটু হেসে চলে যেতে লাগলো। প্রহরীরা ফারিস্তাকে কারাগারের দিকে নিয়ে যাচ্ছে। ফারিস্তা পেছনে তাকিয়ে ডাক দিল, তাইবা। মেয়েটা পেছনে তাকালে ফারিস্তার চোখের ইশারায় কিছু বলল। মেয়েটাও একটু হেসে বেরিয়ে গেল রাজদরবার থেকে। দৃশ্য চলে এলো পৃথিবীতে। এখন 1998 সাল চলছে। কলেজের একটা ছেলে প্রিন্সিপাল কক্ষের বাইরে অনেক টেনশনে এদিক ওদিক পায়চারি করছে। ছেলেটার নাম তালিফ। কিছুক্ষণ পর একটা লোককে সেদিকে এগিয়ে আসতে দেখে তালিফ দৌড়ে গিয়ে বলল, বাবা, আমার চকলেট নিয়ে আসছো? লোকটা ধমক দিয়ে তালিফের কান ধরে বলল, ওরে বদের বদ,
আমি এসেছি প্রিন্সিপালের আমন্ত্রণে। তুই হয়তো আবার কোনো মহৎ কার্য সম্পাদন করিয়াছিস, তাই নালিশ শোনাতে ডেকেছে। চলে গিয়ে দেখি তোর নামে এবার কি নালিশ চলছে। এই বলে কান ধরে টানতে টানতে তালিফকে প্রিন্সিপাল কক্ষে নিয়ে গেল তার বাবা। তালিফ বলতে লাগলো, বাবা কান ছাড়ো, তুমি ওই টাকলা বেড়ার কথা বিশ্বাস করো না তো, আমাকে শুধু শুধু হয়রানি করে। প্রিন্সিপাল রুমে গিয়ে তালিফের বাবা চেয়ারে বসলো। তালিফ 2 হাত বুকে বেঁধে দাঁড়িয়ে আছে। প্রিন্সিপাল রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে বলল, নামাজে দাঁড়িয়েছিস নাকি হারামজাদা? হাত সোজা করে দাঁড়া। তালিফ হাত নামিয়ে বিড়বিড় করে বলল, সোজা জিনিস তো আপনার পছন্দ না। প্রিন্সিপাল এটা শুনে ফেলল আর রেগে তালিফের বাবাকে বলল, দেখছেন কত বেয়াদব আপনার ছেলে, ওর নামে নালিশের শেষ নেই। তালিফের বাবা বলল, তা শুরু করেন কি নালিশ জমা হয়েছে আমার ছেলের নামে? প্রিন্সিপাল বলল, কয়টা বলবো বলেন? গতকাল আমি কলেজের পুকুরে অজু করতে গিয়ে পা পিছলে পড়ে গিয়েছি। আমি তো সাঁতার জানি না, আমি পুকুরে ডুবে যাচ্ছিলাম। আপনার ছেলে পাশ দিয়ে যাওয়ার সময় এটা দেখে আমাকে বাঁচাবে তো দূর, উল্টো গিয়ে কলেজের ঘন্টা বাজিয়ে বলে দিয়েছে আজকে ছুটি। প্রিন্সিপাল মারা গেছে পানিতে ডুবে। তালিফের বাবা চোখ বড় করে তার দিকে তাকালে তালিফ বলল, একটু ভুল আছে, আমি এটা বলিনি প্রিন্সিপাল মারা গেছে, আমি বলেছিলাম টাকলা মারা গেছে। এটা শুনে প্রিন্সিপাল আরও রেগে গিয়ে দাঁড়িয়ে গেল আর বলল, দেখছেন আপনার সামনে আমাকে টাকলা বলেছে। তালিফের বাবা তাকে ধমক দিয়ে বলল, তোর তো অনেক সাহস হয়েছে তালিফ, আমি সামনে বসে আছি আর তুই তাকে টাকলা বলছিস। এই বলে তালিফের বাবা চেয়ার থেকে উঠে প্রিন্সিপালের পিছনে গিয়ে বলল, নে এবার বল টাকলা, আমি এখন তার পিছনে আছি। তালিফ ফিক করে হেসে দিয়ে বলল, প্রিন্সিপাল কপাল চাপড়াতে চাপড়াতে বলল, কার কাছে বিচার দিতেছি আমি, ইয়া খোদা আমারে উঠিয়ে নাও। তালিফ বলল, আমিন। প্রিন্সিপাল চোখ বড় করে তাকিয়ে বসে পড়ল নিজের চেয়ারে। তালিফের বাবা আবার সামনে এসে জিজ্ঞেস করলো, এটা তো শুনলাম, আর কি নালিশ আছে বলেন আমাকে। প্রিন্সিপাল বলল, আর বলেই বা কী হবে, আপনি যে কি বিচার করবেন তা আমার বোঝা হয়ে গেছে। তবুও বলি, আপনার ছেলে নিজে তো গালাগালি করেই, আবার ক্লাসে টিউশন সেন্টার খুলে বসেছে গালি শেখানোর। সব বাচ্চাদের গালি শেখানোর বিনিময়ে তাদের টিফিন খেয়ে নেয়। তালিফ বলল, না বাবা, ইহা একটি ডাহা মিশা কথা। কলেজে এমন কোনো হমন্দির পুত এটা বলতে পারবে না, প্রিন্সিপাল আমার নামে অপবাদ দিচ্ছে। তালিফের বাবা রেগে বলল, চুপ কর হারামজাদা, এরকম টাকমাথা বলা এক লোক কখনো মিথ্যা বলতে পারে না। আজকে তোর বাড়িতে নিয়ে এমন শিক্ষা দিব যে এসব বাল সালার কখনো মুখেও আনবি না। প্রিন্সিপাল টেবিলে নিচের মাথা বাড়ি দিয়ে বলল, সব কথা বাদ, ভাইয়া এক্সামে নিজের জন্মস্থান কোথায় প্রশ্ন করলে ও উত্তর দেয় হাসপাতালের বেডে। এটা কেমন কথা বলেন? তালিফের বাবা তার মাথায় থাপ্পড় মেরে বলল, হারামজাদা, তোর জন্মস্থান হাসপাতালের বেডে না, তুই তো বাড়িতেই হয়েছিলি, তাই সঠিক উত্তর হবে বাসার বেডে। প্রিন্সিপাল টলমলো চোখে তাকিয়ে আছে, কেমন বাপ এইটা? একটা দীর্ঘশ্বাস ছেড়ে প্রিন্সিপাল বলল, যাক, আপনার ছেলেকে আর আমাদের কলেজে রাখতে পারবো না, ওকে রাখলে অন্যান্য ছাত্রছাত্রীদেরও ভবিষ্যৎ নষ্ট হবে। তালিফের বাবা এবার উঠে প্রিন্সিপালের মুখের কাছে গিয়ে বলল, আমিও আমার ছেলেকে এমন কলেজে পড়াবো না যেখানে এসব সামান্য দুষ্টামির জন্য বারবার অভিভাবক এনে হয়রানি করা হয়। এই বয়সে যদি এরা এইটুকু দুষ্টামি না করে, তাহলে আপনার মতো বয়সে এখন একা হয়ে যাবে, তখন হাসি খুশি থাকার জন্য কোনো স্মৃতিই থাকবে না। বুড়ো বয়সে যাতে এই স্মৃতিগুলো মনে করে হাসতে পারে আমার ছেলে। এই বলে তালিফের বাবা তাকে নিয়ে বের হয়ে গেল। প্রিন্সিপাল অবাক হয়ে তাকিয়ে আছে আর ভাবছে, সত্যিই তো, আমি যখন ওর বয়সে ছিলাম তখন কত দুষ্ট ছিলাম, কত মার খেয়েছি শিক্ষকের হাতে দুষ্টামির জন্য। প্রিন্সিপাল তার যৌবন বয়সের কথা মনে করে নিজের অজান্তেই হেসে উঠল। তালিফ তার বাবা চুপচাপ হাঁটছে। তালিফ বলল, বাবা তাড়াতাড়ি হাঁটো না, রাত হয়ে যাবে তো বাসায় পৌঁছাতে, আমার ভয় লাগে।
তালিফের বাবা বলল, যতদিন তোর এই রাতের ভয় না কাটবে ততদিন আমি তোর সাথে থাকবো। আমি তোকে কখনো একা ছাড়বো না। তালিফ সুন্দর একটা হাসি দিয়ে বলল, আমি জানি বাবা, সত্যি তুমি অনেক ভালো একজন বাবার পাশাপাশি একজন ভালো মনের মানুষ। তুমি আমার বাবা না হলে বুঝতেই পারতাম না শাসনের মাঝেও সন্তানকে এতটা সাপোর্ট করা যায়। বাবা বলল, বাবা হিসেবে আমার এই কথাটা মনে রাখবি। যতই দুষ্টামি ফাজলামো করিস না কেন, দিন শেষে নিজেকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলবি। তবে এতটাও ভালো হবি না যে অন্য সবাইকে খারাপ মনে হয়। তালিফ বলল, তোমার এই উপদেশ সবসময় আমার মাথায় থাকবে বাবা। বাসায় আসতে আসতে রাত হয়ে গিয়েছে আজ। তালিফ এসে ফ্রেশ হয়ে খাবার খাচ্ছে। তালিফের বাবাও তার পাশে বসে এক মনে খাবার খাচ্ছে। তালিফের বাবা যতই ফ্রেন্ডলি হোক তবুও তালিফ তার বাবার রাগকে প্রচুর ভয় পায়। তালিফ ভাবছে তার বাবা হয়তো তার ওপর রেগে আছে, তাই তালিফ আস্তে বলে উঠল, বাবা, আমি না হয় কাল গিয়ে প্রিন্সিপালের কাছে ক্ষমা চেয়ে নিব। তালিফের বাবা চোখ বড় বড় তাকিয়ে বলল, কখনো এটা ভাবিও না। আগামীকাল তুই শহরে চলে যাবি। আমি আমার এক বন্ধুকে বলে রেখেছি তুই সেখানে গিয়ে ভালো ইংলিশ মিডিয়াম স্কুলে পড়বি। তবে মনে রাখিস, দুষ্টামি যেন তোর পড়ালেখার মাঝে বাধা হয়ে না দাঁড়ায়। তোর ওপর আমার অনেক ভরসা। তালিফের মা রান্নাঘর থেকে বলল, আদর দিয়ে ছেলেকে বাদর করে তুলেছ, ইংলিশ মিডিয়াম ভর্তা করে খাইয়ে দিলেও লাভ হবে না। বাবা বলল, তুমি কথা বলবে না। আমার ছেলে ইংলিশে ডিপ্রেশন নিয়ে ফিরবে একদিন, সবাই দেখবে। তালিফ আস্তে করে বলল, বাবা, ওইটা ডিপ্লোমা হবে। তালিফের বাবা জিহ্বায় কামড় দিয়ে বলল, তোর মা শুনেনি? তখনই তালিফের দাদি কাশতে কাশতে লাঠিতে ভর দিয়ে এসে খাবার টেবিলে বসে কাঁপতে কাঁপতে বলল, তোর পোলা একটা অকর্মার ঠেকি, দুইনাথ কোনো স্কুলের অয় টিকবো না, বইলা দিলাম। তালিফ বিড়বিড় করে বলল, কবে যে একটা 40-এর দাওয়াত পাবো। এটা শুনে দাদি তার লাঠি দিয়ে তালিফকে বাড়ি দিয়ে বলল, হতচ্ছরা, বইয়া বইয়া আমার মৌতের দোয়া করতেছস? আমি দোয়া দিলাম তোর কপালে একটা মানুষের ছল ধরা ছেমড়ি পেট নিয়ে আইব। তালিফ রেগে বলল, দাদি, রাতের বেলা এসব কি বলো? জানো না আমি এইসব ভয় পাই? বাবা, তোমার মারে কিছু বইল না হলে কিন্তু কবে জানি ধৈরা জানালা দিয়া ফেলে দেই। দাদি তার বুড়কা দাঁতগুলো দেখিয়ে হাসতে হাসতে বলল, কাল রাতের বেলা আমি জানালা দিয়া একটা লম্বা ছায়া দেখতে পাইছি, হেইডা তোর ঘরের দিকে গেছে। তালিফ রেগে উঠে চলে গেল। দাদি আর বাবা টেবিলে বসে হাসতে লাগলো আর বলতে লাগলো, এত বড় হয়ে গেছিস, এখনো এসব ভয় পাস? তালিফ ওয়াশরুমে গিয়ে হাত মুখ ধুয়ে এসে বিছানায় শুয়ে পড়ল। আজকে হারিকেন জ্বালিয়েই ঘুমাতে হবে। দাদি যা বলল তা যদি সত্যি হয়, তালিফ আয়তাল কুরসি পরে তার পুরো শরীরে ছু ছু করে ফু দিল। তারপর মশারিটা চারদিক দিয়ে বিছানার নিচে গুজে দিল। এবার গুটি গুটি মেরে শুয়ে পড়ল। হঠাৎ জানালার কাছে কারো পায়ের শব্দ, কেউ শুকনো পাতার উপর পায়চারি করছে। তালিফ এটা শুনে ভয়ে লেপের নিচে কান্না করে দিয়েছে। তাহলে কি দাদি সত্যিই বলছে? হঠাৎ জানালায় আস্তে আস্তে টোকা দিতে লাগলো কেউ। তালিফ কান্না করতে করতে বাবা বলে ডাক দিল, কিন্তু মুখ নড়লেও গলা থেকে কোনো শব্দ বের হলো না। হঠাৎ আওয়াজটা বন্ধ হয়ে গেল। তালিফ ভয়ে ভয়ে লেপের নিচ থেকে কচ্ছপের মতো মাথা বের করে আশেপাশে তাকালো। পুরো শুনশান নীরবতা। তালিফ আস্তে আস্তে খাট থেকে নেমে দৌড় দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করছে। যখনই খাট থেকে পা নামালো, হঠাৎ খাটের নিচ থেকে একটা কালো কুচকুচে হাত তালিফের পা খপ করে ধরে ফেলল। এদিকে আমরা দেখতে পাই দূর আকাশ থেকে একটা আগুনের গোলার মতো কিছু পৃথিবীর দিকেই এগিয়ে আসছে। সেটা এসে পড়ল ঘন জঙ্গলের মাঝে। সেখানে সেটা পড়েছে, সেখানের গাছপালাগুলো ভেঙে চুরমার হয়ে গিয়েছে। মাটিতে অনেক বড় গর্ত হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর সেখান থেকে বেরিয়ে আসলো ফারিস্তা। টু বি কন্টিনিউ, রাইটেন বাই গালিব আবরার, কণ্ঠ সুরাইয়া আফরোজ। এটা গল্পের সূচনা ছিল।
পার্ট 1 পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।